স্টার্ট। শোনা যাচ্ছে ঠিকঠাক? এটা একটু দেখে নিতে চলছে কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সকলকে গুড আফটারনুন। আপনাদের আজকের যে প্রাইমারি পরীক্ষার যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউয়ের যে সাইকোলজিক্যাল যে পোর্শন বা সিডিপি, মূলত তার উপরেই আজকের এই ক্লাস। আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার এই ক্লাসে। আমি শুরুতেই আপনাদের কাছে বেসিক কিছু বিষয় আগে জানতে চাইবো, তারপরে আমি ক্লাসের মূল অংশে ফিরবো। সেটা হচ্ছে যে আপনাদের এই যে সাইকোলজি যে পোর্শনটা রয়েছে, সিলেবাসের যে অংশটা, আপনারা প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য বা শিক্ষিকা হওয়ার জন্য যে পরীক্ষাগুলো দিয়েছেন, বিশেষ করে টেট, এবং যে ডিগ্রিটা আপনাদের আছে বলেই আমার মনে হয় সেটা হচ্ছে ডিএলএড। সেখানে আপনারা অনেকগুলো টার্মোলজি পড়েওছেন। বেসিক জায়গাতে আপনাদের সিডিপি সম্পর্কে আপনাদের কি ধারণা আছে, একটু যদি নিজের ভাষায় একটু বলেন তাহলে আমি ক্লাসটাকে এগিয়ে নিয়ে যেতে সুবিধা। আর কিছু আপনারা সিডিপির ফুল ফর্ম কি? পেডাগজি। আচ্ছা, কি কালার করব বলুন? হোয়াইট। ঠিক আছে, ঠিক। আর কেউ কিছু বলবেন সিডিপি সম্পর্কে? আচ্ছা দেখুন, ফুল ফর্ম আমরা প্রত্যেকে জানি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। আমরা তিনটে শব্দকে আগে খুব সুন্দর করে বুঝবো। চাইল্ড বলতে কি অর্থে বোঝানো হচ্ছে, এখানে কোন ধরনের শিশুদের কথা বলা হচ্ছে? একদম প্রাথমিক মানে আমি বুঝলাম না। কারা কারা আর একবার বলুন। সেটা কত থেকে কত? 6 থেকে 14, তাই তো? আর কিছু আছে? আচ্ছা দেখুন, প্রারম্ভিক যে শিক্ষা স্তর সেটিকে এখানে ধরা হচ্ছে। আপনারা এটুকু বুঝতেই পারছেন যে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপার প্রাইমারিটা আমরা কোনো কোনো সময় বলি, কোনো কোনো সময় বলি না। যেখানে বলার দরকার নেই সেখানে 5 থেকে 11 বছর বা 12 বছর। আর যদি প্রারম্ভিক শিক্ষার সম্পূর্ণটাকে নেন তাহলে 5 বা 6 থেকে 14 বছর পর্যন্ত। এখানে সেই সমস্ত শিক্ষার্থীদের বোঝানো হচ্ছে। তারা কখন চলাফেরা শিখছে সেটা আমরা বিকাশে পড়বো, সেটা বিকাশে জানবো। কিন্তু যখন বলা হচ্ছে কোন ধরনের শিশুদের কথা বলা হচ্ছে, তখন আমরা সেটাকে বলবো প্রারম্ভিক শিক্ষা, এলিমেন্টারি শিক্ষা। যে শিক্ষার্থীরা যখন নিচ্ছে সেটাকে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের অর্থ কি বলুন তো? বাংলা কি ডেভেলপমেন্টের? বিকাশ কাকে বলে বলুন তো?
কোনো কাজ করার ক্ষমতাকে কি বলে? বিকাশ। তাহলে ক্ষমতা বা সামর্থ্য কাকে বলে? আপনি পুরো নেগেটিভ সেন্সে যদিও বলেছেন, কিন্তু আপনার ডিরেকশন ঠিক ছিল। আর কেউ কিছু? হোয়াট ইজ ডেভেলপমেন্ট? বিকাশ কি, কাকে বলে? দেখুন, আমি একদম পুরো সিলেবাসটাকে আমি একদম ঝালি নেওয়ার শুরুতেই আমি বেসিক কনসেপ্টটা আগে আপনাদের কাছে নিতে চাইছি, ঠিক আছে? শুরুটাই না বুঝলে মুশকিল আছে। তো ডেভেলপমেন্ট বলতে কি বুঝি? ডেভেলপমেন্টের সাথে আর একটা শব্দ যাই, খুব, কি বলেন তো? গুড। বাংলায় যেটা, বলুন বলুন। দেহের ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। তাহলে বিকাশ কাকে বলে? সামগ্রিক বিকাশকে বিকাশ বলবো। সামগ্রিক কি? আবার ডেভেলপমেন্টের সংজ্ঞায় আপনি ডেভেলপমেন্ট কথাটা বলতে পারবেন? ক্যাপাবিলিটি মানে বুঝলাম না, আমাকে বোঝান। দেখুন, আপনারা প্রত্যেকে ইন্টারভিউ দেবেন, এমন কোনো অনভিপ্রেত শব্দ বলবেন না যে শব্দটাকে বাঁচার জন্য আপনি আরেকটা শব্দ বলছেন। শব্দ সেটাই বলবেন যে শব্দটা সম্পর্কে আপনি অন্তত অকিবহাল। আমি বলছি না যে আপনি রং রুটে আছেন, আমি বলতে চাইছি আপনি রং রুট তৈরি করে দিচ্ছেন প্রশ্নকর্তাদের। বুঝতে পারছেন তো? গ্রোথ আর ডেভেলপমেন্ট এর ধারণাটা আগে বুঝতে হবে। বৃদ্ধি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দুটোই বেড়ে যাওয়ার পদ্ধতি, তাই তো? না, আমি আমি কাকে বলে জিজ্ঞেস করেছি, আমি কিন্তু ডিফারেন্স জিজ্ঞেস করিনি। ঠিক বলেছেন আপনি, আপনার উত্তর ঠিক, কিন্তু বৃদ্ধি কাকে বলবো? তাহলে বিকাশ কি? গ্রোথ হলেই বিকাশ হবে? কি বলছেন বলুন, কিছু বললেন আপনি? আজকের পর থেকে ভুলবেন না, ঠিক আছে? যে শব্দটা বলতে পারছেন না সেটা হচ্ছে পরিবর্তন। দুটোই পরিবর্তনের প্রক্রিয়া, ঠিক আছে? একটা হচ্ছে শুধুমাত্র যেটা কাঠামোগত পরিবর্তন, যেটা শুধুমাত্র গাঠনিক পরিবর্তন, যেটা শুধুমাত্র আমাদের আকার আয়তনে বেড়ে যাচ্ছে বা পরিবর্তন ঘটছে, সেটাকে কি বলবো? বৃদ্ধি বলবো। যেমন বৃদ্ধিটা শুধুমাত্র কার সাথে সাযুজ্যপূর্ণ? দৈহিক বা ফিজিক্যালের মধ্যে। আমরা দেখি যে বৃদ্ধি একটা সময় গিয়ে থেমে যায়। আমরা দেখবো আমাদের প্রত্যেকটা ব্যক্তি মানুষের ক্ষেত্রে কি হয়, বৃদ্ধি একটা সার্টেন টাইমে গিয়ে একটা নির্দিষ্ট সময়ে গিয়ে থেমে যায়। এই জন্য বৃদ্ধি কি হয়, সময় সাপেক্ষ, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। বিকাশটা কি? বিকাশও একটা পরিবর্তনের প্রক্রিয়া। বিকাশটা একটা ব্রড কনসেপ্ট, একটা ব্যাপক ধারণা, এবং বৃদ্ধির মতো এটাও একটা পরিবর্তনের প্রক্রিয়া। এই পরিবর্তনের প্রক্রিয়াটা কিরকম হয়? এটা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত চলতে থাকে, এবং এটা যে শুধুমাত্র আমাদের শারীরিক দিক থেকে হয়ে থাকে তা নয়। আমরা বলি না অনেকের যে সামাজিক বিকাশ হয়েছে। সামাজিক বিকাশ কি? সমাজ সম্পর্কে ধ্যান ধারণা বয়সের সাথে সাথে যে পরিবর্তনের ধারা প্রবাহিত হয় তাকে সামাজিক বিকাশ বলি। নৈতিকতার বিকাশ কি বলি? সময়ের সাথে সাথে আমাদের ঠিক ভুল বিচার করার ক্ষমতা যে প্রক্রিয়াকরণের মাধ্যমে হয় তাকেই নৈতিক বিকাশ বলি। আপনার নৈতিক বিকাশ আজ থেকে 15 বছর আগে যা ছিল আজকে তা বেড়েছে না কমেছে? আর 5 বছর পর বাড়বে না কমবে? তাহলে এটা কতদিন পর্যন্ত চলবে? তাই বিকাশ আমৃত্যু পর্যন্ত। বিকাশের মধ্যে কি কি যায়? সামাজিক যায়। দেখুন, সামাজিকের পরে আমরা বৃদ্ধি কথাটা বলি, কোনোদিন শুনেছেন? নৈতিকতার পরে কোনোদিন বলি দেখেছেন যে সামাজিক বৃদ্ধি? সামাজিক বিকাশ, নৈতিক বিকাশ, আধ্যাত্মিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, এই সমস্ত বিকাশগুলো কি ধরনের বিষয়? এগুলো জন্ম থেকে শুরু হয়, মৃত্যু পর্যন্ত চলতে থাকে। বৃদ্ধিকে সবসময় পরিমাপ করা যায়, যেমন আপনার হাইট 5 ফিট 6 ফিট, আপনার ওজন 50 কিলো 60 কিলো বা 70 কিলো। বিকাশকে কিন্তু পরিমাপ করা যায় না। বিকাশকে কি করতে হয়? গুড, পর্যবেক্ষণ করতে হয়, উপলব্ধি করতে হয়। তাহলে বেসিক ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বুঝতে পারলেন? এই ডেভেলপমেন্ট দিয়ে খেলা শুরু হবে। এই ডেভেলপমেন্ট আমাদের অনেক রকমের হয়, তার মধ্যে
আপনাদের সিলেবাসে যেগুলো মূল মূল রয়েছে, যেটা থেকে প্রত্যেকবার প্রশ্ন কম বেশি হয়, প্রজ্ঞামূলক বিকাশ পড়েছেন? এটা কার? পেঁয়াজের, গুড। আর কি পড়েছি? নৈতিক বিকাশ, গুড। আর কি আছে সিলেবাসে? মনোসামাজিক। আমি জাস্ট প্রবক্তাগুলোর নাম একটু ছোট ছোট করে বলে যাব। মনোসামাজিক বিকাশ, মনোবিশ্লেষণ, সাইকো অ্যানালাইটিক। কার এটা জানেন? ফ্রয়েডের নাম শুনেছেন? বিকাশের এগুলো হচ্ছে সব তত্ত্ব, থিওরি, ঠিক আছে? আরো কিছু দিক আরেকটা রয়েছে, সেটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ভাষার বিকাশ। ভাষার বিকাশে আমরা, হ্যাঁ বলুন, চমস্কির কথা আমরা পড়বো ভাষার বিকাশে, শুনেছেন নিশ্চয়, আশা করি। এগুলো সব হচ্ছে বিকাশের তত্ত্ব। কিন্তু বিকাশ দুই ধরনের হয়, যেটা থেকে টেটে বারবার প্রশ্ন দিয়ে দেয়। একটা হচ্ছে, বলুন বলুন, সেফালো, গুড, কৌডাল। আর একটা হচ্ছে প্রক্সি মনস্টল। কোনটা কি ধরনের বিকাশ বলতে পারবেন কেউ? গুড, টপ টু বটম, তাই তো? উপর থেকে নিচ, দুটো ভাবে মনে রাখবেন। সি, সিটা বেশি ইংরেজিটা দিয়ে মনে রাখবেন। সেফালোকর্ডাল মানে হচ্ছে উপর থেকে নিচ বা মাথার থেকে নিচের দিকে বা পায়ের দিকে যখন বিকাশ প্রবাহিত হয়, সেই ধরনের বিকাশকে আমরা বলবো সেফালোকর্ডাল। আরেকটা রয়েছে, বলুন, প্রক্সিমোডাস্টালটা কি? কেন্দ্র থেকে বহির্মুখী। আরো যদি সহজভাবে বুঝতে বা বলতে চান, তাহলে শরীরের মধ্যস্থান থেকে চারিদিকে ছড়িয়ে পড়া বিকাশকে বলা হয় প্রক্সিমোডাস্টাল। ক্লিয়ার কনসেপ্ট? আমি কিন্তু দেখুন একদম বেসিক জায়গা থেকে ধরেছি, আমি কিন্তু একদম সিলেবাসের মাঝখান থেকে কোনো একটা জায়গা থেকে আমি কিন্তু ধরি না। আপনাদের বেসিক জায়গা যেখানে স্টার্ট হচ্ছে সিলেবাস, যেখানে শব্দ চয়ন, সেখান থেকে করছি। এবার ইন্টারভিউ কি কি ধরনের প্রশ্ন হয় আগে আমি অ্যানালাইসিস করে দিই, তারপর বলবো। এই শব্দগুলো গেল, আমি এখনো এগুলো ব্যাখ্যা করিনি, আমি তার আগে একটু সাইকোলজিতে এলাম। পেডাগজিটার বাংলা অর্থ কি? গুড, মনস্তত্ত্ব। মনস্তত্ত্ব কাকে বলবো? ভেঙে নিন। যে তত্ত্ব মানুষের মন সংক্রান্ত, খুব সহজভাবে বুঝবেন, যে তত্ত্ব মানুষের মন সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করে তাকে মনস্তত্ত্ব বলবো। এখানে মানুষের কথা থেকে সব থেকে বেশি সাজুজ্যপূর্ণ হবে শিক্ষার্থী। কোন ধরনের শিক্ষার্থী? পেডাগজি ইউজ হয় 6 থেকে 14 বছর ছেলে মেয়েদের জন্য, মনে রাখবেন। আর একটা শব্দ রয়েছে যেটা আপনাদের জানার জন্য বলছি, অ্যান্ড্রাগজি। পেডাগজির বিপরীত আর একটা শব্দ রয়েছে অ্যান্ড্রাগজি, যেটা অ্যাডাল্ট যারা ছেলে মেয়ে তাদের জন্য ইউজ হয়। আপনারা যখন কলেজ লেভেলে পড়াশোনা করেন, তখন আপনাদের জন্য যে শিশু মনস্তত্ত্ব প্রয়োগ করে শিক্ষা দান বা শিক্ষা পদ্ধতি প্রয়োগ করা হয়, সেটাকে অ্যান্ড্রাগজি বলে। আর পেডাগজি শুধুমাত্র শিশুদের মধ্যে, শিশু বলতে 5 থেকে 12 বছরের বা 0 থেকে 5 নয়, এটা হচ্ছে এলিমেন্টারি ফেজ পর্যন্ত। পেডাগজি মনস্তত্ত্ব। মনের মধ্যে কি কি থাকে? মনের মধ্যে কত বিষয় থাকে দেখুন, বুদ্ধি, শিখন, শিক্ষণ, প্রেষণা, মোটিভেশন ইংরেজিতে যেটাকে আমরা বলি, ইন্টেলিজেন্স, বুদ্ধি, ট্রান্সফার অফ লার্নিং, শিখন সঞ্চালন, টিচিং মেথোডোলজি। সব শব্দগুলো কি আমরা পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষণ করতে পারি? এগুলো সব কিন্তু আমাদের মনের মধ্যে ঘটে। মনোযোগ, আগ্রহ, প্রক্ষোভ, রাগ, ভয়, ঘৃণা, ক্রোধ, এগুলো কি আমরা সব সময় কি দেখতে পাই, স্পর্শ করি? এগুলোকে বেশিরভাগ সময় আমরা কি করি? ফিল করি, যেটাকে আমরা ইংরেজিতে বলি উপলব্ধি করি, অনুধাবন করি। মনস্তত্ত্ব, মনস্তত্ত্বের মূল শব্দটা যেখান থেকে নেওয়া, সেটা হচ্ছে সাইকোলজি। সাইকোলজি শব্দটার শুরুতে যে শব্দ থেকে এসেছে, এটা হচ্ছে গ্রিক শব্দ, আপনারা জানেন হয়তো, বলুন, জানেন? সাইকি, যার অর্থ জানেন? গুড, না, সাইকি শব্দের অর্থ আত্মা। এটা কিন্তু ইন্টারভিউ জিজ্ঞেস করে, আত্মা বা সোল। আর লোগোস শব্দের অর্থ, লোগোস শব্দের অর্থ না, বিজ্ঞান।
ব্যুৎপত্তিগত অর্থে আত্মার বিজ্ঞান। আত্মার বিজ্ঞান কে বলেছে জানেন কেউ? আমি একটু সেকোয়েন্টটা এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি। হ্যাঁ, পরীক্ষায় অনেক সময় এই জিজ্ঞেস করে। অ্যারিস্টটল বলেছেন আত্মার বিজ্ঞান। হবডিং কোনো লেখা বুঝতে না পারলে বলবেন। হ্যাঁ, ম্যাকডুগাল। প্রাণীর আচরণের বিজ্ঞান। আচরণের বিজ্ঞান, এটা প্রাণীর আচরণের বিজ্ঞান, আর এটা হচ্ছে আচরণের বিজ্ঞান। ইন্টারভিউ জিজ্ঞেস করে আজকের দিনে আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাপনায় মনোবিজ্ঞানকে কিসের বিজ্ঞান বলা হয়? তাহলে তার উত্তর হবে আচরণের বিজ্ঞান। আর যদি জিজ্ঞেস করা হয় ব্যুৎপত্তিগত অর্থে মনোবিজ্ঞানকে কিসের বিজ্ঞান বলা হয়, কি হবে? আত্মার বিজ্ঞান। এবার যদি ব্যক্তি বিশেষে জিজ্ঞেস করে বলুন তো মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান কে বলেছে, তখন আপনাকে বলতে হবে আমেরিকার মনোবিজ্ঞানী, বা আমেরিকার না জানলে অন্তত নামটা বলতে হবে জেবি ওয়াটসন। ক্লিয়ার কনসেপ্ট? কোনটা বলবো? হ্যাঁ, যদি পরীক্ষায় বা ইন্টারভিউ আপনাদের জিজ্ঞেস করে যে আজকের আধুনিক শিক্ষা ব্যবস্থাপনায় মনোবিজ্ঞানকে কিসের বিজ্ঞান বলা হয়, তাহলে তার উত্তর হবে আচরণের বিজ্ঞান। আর যদি জিজ্ঞেস করে ব্যুৎপত্তিগত অর্থে মনোবিজ্ঞানকে কিসের বিজ্ঞান বলা হয়, তাহলে বলবেন আত্মার বিজ্ঞান। ক্লিয়ার কনসেপ্ট? আমরা মোটামুটি মনোবিজ্ঞানের ব্যাখ্যাটা পড়ে নিলাম। মনোবিজ্ঞান কি কি শব্দ থেকে এসেছে, মনোবিজ্ঞানের ব্যাখ্যা কি, মনোবিজ্ঞান কিসের জন্য ইউজ করা হয়, সেটা আমরা একটু পরে আদর্শ শিক্ষক হতে গেলে কি কি কোয়ালিটিস আপনাদের থাকা চাই। যেমন আপনাদেরকে বেশিরভাগই আমার ইন্টারভিউয়ের যে কটা অভিজ্ঞতা রয়েছে এতে দেখেছি বেশিরভাগ এই প্রশ্নটা করা হয়েছে যে আধুনিক শিক্ষা ব্যবস্থাপনায় আদর্শ শিক্ষকের দুটো গুণাবলী বলুন, বা এরকম জিজ্ঞেস করে আপনার মধ্যে দুটো এমন কোয়ালিটিস বলুন যে আপনাকে শিক্ষক হিসেবে বেছে নেওয়া হবে, একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে জিজ্ঞেস করে। তখন আপনাকে কিন্তু কথার মাধ্যমে শুধু নয়, আপনার কথার কনফিডেন্সের মাধ্যমে ওটাকে আপনাকে বোঝাতে হবে যে আপনি চাকরিটা ডিজার্ভ করেন, আপনি চাকরিটা পেতে চান, এটা একটা মানে বোঝায়। আর আপনি সত্যিই চাকরিটা ডিজার্ভ করেন, আপনার মধ্যে কোয়ালিটিসটা আছে, সেটা বোঝাতে হবে ইন্টারভিউ কথার মাধ্যমে। এবং এই প্রশ্নগুলো হচ্ছে সেই ধরনের প্রশ্ন। আপনি বলুন তো ক্লাসরুমে ছেলে মেয়েদেরকে কিভাবে প্রেষিত করবেন, কিভাবে ক্লাসমুখী করবেন, কিভাবে ক্লাসে উৎসাহ দেবেন? তখন আপনি যদি বুকিস্ট লাইনগুলো বলে দেন সেটা কিন্তু তারা বুঝতে পারবে, তারা মাথা নাড়াবে, আপনার উত্তর যে ভুল নয় সেটা তারা বলবে, কিন্তু উত্তরটাতে যে স্যাটিসফাই কিনা সেটার জন্য আপনাকে কথার সাথে সাথে এটা বোঝাতে হবে আপনিও ওই পরিবেশে ওই কাজটাকে সুন্দরভাবে এক্সিকিউট করে ক্লাসটাকে আপনি আরো এফেক্টিভ ক্লাসে পরিণত করবেন, এগুলো বোঝাতে হবে। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে আমরা এতক্ষণ শুধু CDP এই নিয়েছিলাম, আমরা বিকাশের কয়েকটা অংশ দেখেছি, প্রজ্ঞামূলক, নৈতিক, মনোসামাজিক, মনোবিশ্লেষণ, ভাষার বিকাশ। আমরা প্রত্যেকটা বিকাশের এবার একটু একটু শব্দগুলো পড়ে নেবো, কারণ কিছু কিছু সময় জিজ্ঞেস করা হয় স্কিমা কি, আত্মীকরণ কি, সর্বপ্রাণবাদ কি, এই জিনিসগুলো আমরা একটু একটু করে জেনে নেবো, তারপর আমরা বেসিক জায়গাতে যাব। ঠিক আছে?
আচ্ছা, প্রজ্ঞামূলক বিকাশ, এখানে আমরা কয়েকটা শব্দ পড়বো। জাস্ট কয়েকটা শব্দ কাকে বলে সেই বলে চলে যাব। বাংলায় লিখতে হবে কি বলবো, বলবেন আমি লিখে দেবো? বাংলায় লেখার দরকার আছে কি? ব্র্যাকেট লিখবো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। জাস্ট এইটুকু লিখে রাখো। শব্দগুলো সম্পর্কে আমি একটু একটু করে জাস্ট বলবো, লিখে। আচ্ছা, আপনারা আগের পেজে ওই প্রবক্তাগুলো একটু লিখে রাখুন তো। প্রজ্ঞামূলক বিকাশের পাশে ছোট্ট করে লিখে রাখুন পিয়াজে। পিয়াজে, তারপরে কি আছে বলুন? নৈতিক বিকাশ, ওখানে একটু লিখে রাখুন কোহলবাগ। ওখানে কোহলবাগ। তারপর মনোসামাজিক, ভাইগটস্কি। আর ভাষার বিকাশে আলাদা করে কিছু নেই, কিন্তু চমস্কি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে। আপনারা ওইটুকু, ওই চমস্কিটা লিখে রাখুন। চমস্কি। আচ্ছা, চমস্কির এটা, হ্যাঁ, মনোবিশ্লেষণ, এটা মনোবিশ্লেষণ করুন। এটা কোন? ফ্রয়েড, সাইকো অ্যানালাইটিক থিওরি, ফ্রয়েড। হ্যাঁ, FREUD, ফ্রয়েড। বলছি আমি একটু, হ্যাঁ। আচ্ছা, প্রজ্ঞা মানে কি বলতে পারবেন কেউ? প্রজ্ঞা মানে জ্ঞান। জ্ঞান কাকে বলে? হোয়াট ইজ নলেজ? জ্ঞান কাকে বলে? সাইকোলজিক্যাল টার্মগুলো সম্পর্কে আপনারা সব জানেন, হ্যাঁ, উত্তরটা কিন্তু জানেন, কিন্তু কথায় প্রকাশ করতে পারছেন না।
কোনো ধারণা জ্ঞান কাকে বলে? গুড, হয়ে গেছে, আর বলার দরকার নেই। কোনো বিষয় সম্পর্কে ধারণা থাকা বা জানাকেই বলা হয় জ্ঞান। সিম্পল। কোনো বিষয় সম্পর্কে জানাকেই জ্ঞান বলে। জ্ঞান আর প্রজ্ঞার মধ্যে বেসিক একটু ফারাক রয়েছে। কিছু কিছু বইয়ে, বাংলা বইয়েও জ্ঞানমূলক বিকাশ লেখা আছে, সেটা কিন্তু টেকনিক্যালি ভুল। আপনারা অন্তত এই ভুলটাকে জানবেন। জ্ঞান তাকেই বলা হয় যখন আমরা কোনো বিষয় সম্পর্কে জানতে পারি, বা জানাকেই বলা হচ্ছে জ্ঞান। কিন্তু জানতে গিয়ে আমরা সেই জানার যে প্রক্রিয়াকরণের মাধ্যমে জানতে পারছি, যেমন আপনারা এখন আমার কাছে কিছু শুনলেন, আজকে পর্যন্ত জানতেন না, এখন হয়তো কোনো একটা শব্দ নতুন শিখলেন। এই শেখাটা হচ্ছে জানা। জানার প্রক্রিয়াকরণটা হচ্ছে কি, আমি বলছি আপনি কানে শুনছেন, আপনার চিন্তন জগতে যাচ্ছে, চিন্তন করা, ভাবা, মন্থন করা, এগুলো সবই হচ্ছে প্রজ্ঞা। অর্থাৎ কোনো বিষয়কে জানাকে বলা হচ্ছে জ্ঞান, আর জ্ঞানের প্রক্রিয়াকরণকে বলা হচ্ছে প্রজ্ঞা। বুঝতে পারলাম? কোনো বিষয় সম্পর্কে জানাকে বলা হচ্ছে জ্ঞান, আর যে প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা জানতে পারছি সেই প্রক্রিয়াকরণটাকে বলা হচ্ছে প্রজ্ঞা। ক্লিয়ার? পিয়াজে একজন সুইস মনোবিজ্ঞানী ছিলেন। তার মূল বক্তব্য ছিল একজন শিশু জন্মগ্রহণ করার পর থেকে, ভালো করে শুনবেন কথাগুলো, একজন শিশু জন্মগ্রহণ করার পর থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার বিভিন্ন বয়সে বিভিন্ন রকমের প্রজ্ঞার বিকাশ ঘটে, এবং তিনি তার জীবন বিকাশের স্তরগুলিকে ভাগ করতে গিয়ে 4টি স্তরে ভাগ করেছেন জ্ঞানের বা প্রজ্ঞার বিকাশগত দিক থেকে। 0 থেকে 2 বছরে একটা, 2 থেকে 7 বছর একটা, 7 থেকে 11 বছর একটা, 11 থেকে 18 বছর। এবং তিনি এই 4টে স্তরের কথা বলতে গিয়ে শুরুতেই 3-4টে শব্দের ব্যবহার করেছেন। এগুলো সব স্টেজের মধ্যে আছে, আর এগুলো শুধু শব্দ হিসেবে ব্যবহার করেছে। স্কিমা। স্কিমা মানে কি কেউ বলতে পারবেন কাকে বলে? বলুন, ভালো করে বলুন আরেকবার। আপনি 4টে শব্দে 3বার মানে বলেছেন, ওই কথাটাগুলো বলবেন না, চেষ্টা করবেন। কিছু কিছু শব্দ আপনি উত্তর বলছেন, মানে 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 এটা বলবেন না, চেষ্টা করবেন এড়িয়ে চলার, ঠিক আছে? মানে সবসময় মনে থাকবেন না, তাই বলে দিও। তথ্য ভান্ডারের একক। আমরা যে প্রক্রিয়াকরণের মাধ্যমে কোনো তথ্যকে রিসিভ করি, গ্রহণ করি, এবং প্রয়োজনে কেন তথ্যকে আমরা রিসিভ করি, কারণ প্রয়োজনে মনে করতে পারি, তাই তো? আপনি পড়ার আগে পড়া মুখস্থ কেন করেন? যাতে করে পরীক্ষার দিন লিখতে পারেন বা উত্তরটা করতে পারেন। অর্থাৎ স্কিমা হলো তথ্য ভান্ডারের একক। কিসের একক? তথ্য ভান্ডারের একক। এর কাজ কি? তথ্যকে সংরক্ষিত এবং তথ্যকে প্রয়োজনে মনে করা। বোঝা গেল? এক কথায় তথ্য ভান্ডারই হচ্ছে স্কিমা। অ্যাসিমিলেশন কি? অ্যাসিমিলেশনের একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার কুকুর সম্পর্কে কোনো ধারণা আছে। একটা কুকুরের প্রজাতি হচ্ছে ডগ, কুকুর, অ্যালসেসিয়ান। আপনি জানেন, ধরুন অ্যালসেসিয়ান প্রজাতি সম্পর্কে জানেন। আপনি নতুন কোনো বন্ধুর বাড়ি বেড়াতে গেছেন, বেড়াতে গিয়ে দেখছেন ওখানে একটা নতুন অন্য আর একটা প্রজাতির কুকুর, সেটার নাম ল্যাম্বার্ট। আপনি আপনার বন্ধুকে জিজ্ঞেস করলেন যে এই যে কুকুরটিকে দেখছি, এই প্রজাতিটির নাম কি? তখন আপনাকে আপনার বন্ধু বলল এই কুকুরটির নাম হচ্ছে ল্যাম্বার্ট। এখানে ঘটনাটা কি ঘটলো? কুকুর সম্পর্কে ধারণা আপনার অলরেডি আছে, কিন্তু সব কুকুর সম্পর্কে ধারণা কি আছে? তাহলে এখানে কি হলো? ধারণাটা প্রসারিত হলো, ধারণাটা বাড়লো, বৃদ্ধি করলো। অর্থাৎ পূর্ব অর্জিত কোনো স্কিমা নতুন স্কিমার অন্তর্ভুক্তির ফলে, স্কিমা মানে তথ্য, পুরনো তথ্য বা স্কিমা নতুন তথ্য বা স্কিমার অন্তর্ভুক্তিকরণের ফলে পুরনো স্কিমাটার বৃদ্ধিকরণ হওয়াকে কি বলবো? ক্লিয়ার কনসেপ্ট? দ্বিতীয়টা বুঝতে পারলে প্রথমটা আরো ভালো করে বুঝতে পারবেন। দ্বিতীয়টা খুব ইজি। ধরুন আপনি আলিপুর চিড়িয়াখানায় গেছেন, সেখানে গিয়ে দেখছেন একটা নতুন প্রজাতির আপনি প্রাণী দেখতে পেলেন, যেটার নাম হচ্ছে বেবুন। একটা প্রাণী আছে বেবুন। সেই বেবুনটাকে আপনি দেখার ফলে আপনি সেটা যে বেবুন বলে সেটিকে আপনি জানেন না, আপনি তখন কাউকে ডাকলেন বা কোনো কর্তৃপক্ষের কাউকে ডেকে বললেন, বা কেউ জানে এমন কাউকে জিজ্ঞেস করলেন এটি কি নাম,
বা এটি কি? তখন বললো এটা একটা প্রাণী, এর নাম হচ্ছে বেবুন। তাহলে এখানে ঘটনাটা কি ঘটলো? একটা নতুন স্কিমা তৈরি হলো, নতুন একটা জ্ঞান তৈরি হলো। নতুন স্কিমা তৈরি হওয়াকে কি বলবো? অ্যাকোমোডেশন। দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারলেন তো? আগের ঘটনাটা কি ঘটলো? আগের ঘটনাটা প্রসারিত হলো, স্কিমাটা ওই ওরিয়েন্টেডই, ওই রিলেটেডই, সেটা একটু বৃদ্ধিকরণ ঘটলো। আর এখানে সম্পূর্ণ নতুন একটা ধরনের স্কিমা তৈরি হলো বা তথ্য এলো, এটাকে বলবো কি? অ্যাকোমোডেশন বা সহযোজন। ওটা দেখুন, লাইনটা শেষ করুন, আপনি উদাহরণটা ঠিক করে বলুন। আপনি উদাহরণটা আরো একবার আপনাকে জিজ্ঞেস করছি, আপনি লাইনটা শেষ করুন বল। হ্যাঁ, যে একটা ঘোড়াকে দেখে, মানে একটা গাধাকে দেখে ও শিশুটি বাচ্চাটি ভাবছিল যে এটা ঘোড়া, কিন্তু পরবর্তী সময়ে সে যখন সঠিক জ্ঞান মানে ঘোড়াকে দেখলো, তখন সে বুঝতে পারলো যে আগে যেটা বলেছিল সেটা ভুল বলেছিল, মানে গাধাকে ঘোড়া ভেবেছিল, ওটা হচ্ছে ভুল ভেবেছিল। এটা কি? এটা আপনার অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন। উনি কিন্তু উদাহরণটা আরেকটু ইলাবরেট করলো, আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, দেখুন একবার একটা পরীক্ষায় এরকম প্রশ্ন এসেছিল, আচ্ছা ওটা উভয়মুখী চিন্তনের ক্ষেত্রে, একটু পরে বলছি। অ্যানিমিস্টিক থিঙ্কিং, সর্বপ্রাণবাদ, এটা দেখা যায় কত বছর বয়সে জানেন? 2 থেকে 7, 2 থেকে 7, এগুলো সব 11 থেকে 18, এটা 18+, এটা 11 থেকে 18, এটা আবার 18+। আচ্ছা, সর্বপ্রাণবাদ 2 থেকে 7 বছরে দেখা যায়, দেখবেন বা বাড়ির বাচ্চারা এরকম করে। ভেঙে নিন কথাটাকে, সবের মধ্যে প্রাণকে খুঁজে পাওয়াকে সর্বপ্রাণবাদ বলে। 2 থেকে 7 বছরের বয়সী ছেলেমেয়েরা জীব ও জড়ের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না। এবং আমাদের একটা অদ্ভুত উদাহরণ আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি করি, বাড়ির বাচ্চারা বাড়িতে অনেক সময় দেখবেন মেঝেতে পড়ে গেলে কান্না করে, তখন আমরা একটা অদ্ভুত আচরণ করি, কি করি? মেঝেতে দুবারই মেরে দিই, অর্থাৎ তাদেরকে এটা ফিল করাই যে ও যতটা আঘাত পেয়েছিল সেও ততটা আঘাত পেয়ে গেল, অর্থাৎ তারও যে আঘাত পাওয়ার ফিলিংস রয়েছে সেটা তারা ভাবে, অর্থাৎ সবের মধ্যে প্রাণকে খুঁজে পাই, একেই বলা হয় সর্বপ্রাণবাদ। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ইগোসেন্ট্রিক থিঙ্কিং, এটা বেশ মজার, আত্মকেন্দ্রিক চিন্তন। ভেঙে নিন, এখানে ইগো মানে সেই ইগো নয় যে তুই কথা না বললে আমিও বলবো না, এখানে ইগোসেন্ট্রিক মানে হচ্ছে নিজের চিন্তার মধ্যেই মগ্ন থাকা। অর্থাৎ 2 থেকে 7 বছরের ছেলেমেয়েরা ভাবে যে তারা যে বিষয়টাকে যেভাবে দেখছে, যেভাবে ভাবে, অলরেডি সবাই সেটাকে সেইভাবেই ভাবে এবং অলরেডি সেই তথ্য সবাই জানে। একটা এক্সাম্পল দিই, ধরুন 2 থেকে 7 বছর বয়সে এখন তো স্কুলে ভর্তি হয়ে যায়, 3 বছর বয়সেই ভর্তি হয়ে যায়। ধরুন কেউ 5-6 বছরের ছেলে মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে মাকে বলছে খেতে বসে বা বসে থেকে যে মা জানো আজকে বিকাশকে স্যার খুব বকেছে। তখন তার মা বলছে বিকাশ আবার কে? তখন বলছে কেন তুমি জানো না, ও আমার পাশে প্রত্যেকদিন বসে। বলো আচ্ছা আচ্ছা, মানে ঘটনাটা কি ঘটলো? ও ভাবছে বিকাশকে যে মেরেছে বা বিকাশকে যে বকেছে এই ব্যাপারটা অলরেডি আমি যেহেতু জানি তাই সবাই জানে, অর্থাৎ আমার জানাটাকেই সবার জানা মনে করাটাকে আত্মকেন্দ্রিক চিন্তন বলে। নিজের চিন্তা ভাবনাটাকে অন্যের চিন্তা ভাবনা একই রকম করাটাকে আত্মকেন্দ্রিক বলে। নেক্সট হচ্ছে মূর্ত চিন্তন। মূর্ত চিন্তন মানে কি বলতে পারবেন কেউ? ম্যাথামেটিক্স কার কার আছে আপনাদের? হ্যাঁ বলুন। বর্তমানে বাস্তবের, যেটা জানেন না, কিরকম জটিল? ম্যাথামেটিক্স কার কার আছে আপনাদের? কারো আছে কি? ম্যাথ ছিল কি গ্রাজুয়েশনে ছিল? আচ্ছা, বিশেষ থেকে উদাহরণ কি এটা বোঝান, উদাহরণ দিয়ে বোঝাতে পারবেন যে কথাটা বলছেন?
কেউ? মূর্ত কি বিমূর্ত কি? মূর্ত মানে যে উত্তরটা আমি সব থেকে বেশি পাই এবং ভুলভাবে পাই, সেটা হচ্ছে যেটাকে আমরা দেখতে পাই সেটাই মূর্ত। এটা আমাকে বেশিরভাগই এই উত্তরটা শুনতে হয়। আর যেটাকে আমরা দেখতে পাই না সেটাকেই বলা হয় বিমূর্ত। কিন্তু এটা উত্তর নয়, অ্যাকচুয়াল উত্তর এটা নয়। দেবাশিস পালের বইয়েও লেখা আছে যে যেটাকে আমরা দেখতে পাই সেটাকে আমরা মূর্ত বলি, কিন্তু শুধু দেখতে পাওয়াকেই মূর্ত বলে না। আজকের পর থেকে মূর্ত কোনটা বিমূর্ত কোনটা ভালোভাবে কনসেপ্টটাকে ক্লিয়ার রাখবেন আশা করি। সেটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষণ করা সমস্ত বিষয়কে মূর্ত বলে। বলতে পারলাম? পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষণ করা সমস্ত বিষয়কে। বলুন তো বাতাস মূর্ত না বিমূর্ত? কেন? গুড, স্পর্শ করি। তাহলে বিমূর্ত কোনগুলো? যেমন? সেটা তো বুঝলাম, এটা পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা হলে তো ওটা তো হবে না, এটা তো সিম্পল। বলুন। বেশ, নিলাম। আর কিছু? হয়েছে, উত্তর হয়েছে, কিন্তু কি সেন্সে বলুন তো? বেশ, আর কিছু? শরীরে ঈশ্বর চাঁদ সৃষ্টি করেছে, এটা কি কাল্পনিক ভাবে? এই এই উত্তরটাও আসে খুব। বিমূর্ত মানে যেটা আমরা কল্পনায় ভাবি না। দেখুন আমাদের কটা সেন্স, সেন্স অর্গান কটা? আর একটা কিন্তু তৈরি হয়েছে ইদানিং, সিক্স সেন্স বলি, কি সেটা? মন, তাই তো? মন দিয়ে আমরা যেগুলোকে উপলব্ধি করি সেগুলো হচ্ছে বিমূর্ত। অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষ না করে যে বিষয়বস্তুগুলোকে শুধুমাত্র আমরা উপলব্ধি বা অনুধাবন করি সেগুলোকে কি বলা হয়? কয়েকটা শব্দ বলছি, দেখুন তো এগুলো আছে না নেই। উদারতা, বিশ্বাস, স্বাধীনতা, সততা, এগুলো কি আছে না নেই? এগুলোকে স্পর্শ করা যায়, এগুলোকে খাওয়া যায়, এগুলোকে দেখা যায়, তার মানে কি এগুলো নেই? বলতে পারলাম? হ্যাঁ, অবশ্যই হবে, বিবেক হবে। ঈশ্বরকে যেটা বললেন, ঈশ্বরকে, ঈশ্বরের যে অস্তিত্ব আছে সেটাকে আমরা বিলিভস করি, অন্তত যারা আস্তিক, তাই তো? আমরা যে কোনো যে যে ধর্মাবলম্বী আর কি, আমরা কিন্তু বিশ্বাস করি। বিশ্বাসটাই ওয়ান টাইপ অফ বিমূর্ত। ক্লিয়ার? কোনটা মূর্ত কোনটা বিমূর্ত? নেক্সট হচ্ছে ইন্ডাকটিভ। একটু আগেই বলছিলেন আপনারা, ইন্ডাকটিভ মানে কি? আর ওই চিন্তন মানে কি? উদাহরণ থেকে বিশেষ। খুব সহজ করে কথা বলবেন, যেটা বলছেন ঠিক বলছেন। আপনি যেটা বুঝতে পারবেন, বোঝাতে পারবেন সেটা বলুন। সব থেকে সহজ হচ্ছে অংশ থেকে কোথায়? আবার বিশেষ, বিশেষ শব্দটাই তো কঠিন বলছি। সমগ্র। আপনি একটা ফুলের ধারণা দিচ্ছেন, সোজাভাবে বুঝে যান। ফুলের ধারণা দিতে গিয়ে আপনি শুরুতে বাচ্চাদেরকে ফুলের এক একটা অংশ আগে দেখাচ্ছেন, এটা ফুলের পাপড়ি, এটা ফুলের পাতা, এটা ফুলের নিচের অংশ, এটা ফুলের মধ্য অংশ, দিয়ে প্রত্যেকটা অংশকে প্রথমে দেখালেন একটা 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 করে, দিয়ে সব শেষে দেখালেন একটা নতুন গোটা ফুল দেখালেন। এটাকে কি বলবো? তাহলে অবরোহী কোনটা হবে? ঠিক তার উল্টোটা। প্রথমে আমি গোটা ফুল দেখিয়ে দিলাম, এই দেখো দেখো ফুল কেমন হয় দেখো, এবার আমি ফুলের একটা দেখাচ্ছি, ঠিক আছে? কিন্তু বাচ্চাদেরকে যখন আপনারা শেখাবেন, মাথায় রাখবেন, শুরুতে আমরা শেখাবো ইন্ডাকটিভ মেথডে, শুরুতে আমরা শেখাবো মূর্ত শিখন, মূর্ত চিন্তন, আর পরে শেখাবো 11 বছরের পরে শেখাবো আমরা বিমূর্ত শিখন। ভালো করে দেখবেন, এই যে বিশ্বাস, স্বাধীনতা, উদারতা কত বছর বয়স থেকে দেখা যায় বলেছি? কত বছর বয়স থেকে বলেছি? 18+, সরি 18+। আপনি একটা 9-10-এ বা 8-এ পড়া, বিশেষ করে আপনি 7-8-এর ছেলে মেয়েদেরকে যদি জিজ্ঞেস করেন যে স্বাধীনতা মানে কি, তাহলে বলবে আমাদের স্কুলে জিলেপি দেয়। খুব খুব অনেস্টি উত্তরটা বলবে তারা। আপনি আবার ওই ছাত্র বা ছাত্রীটিকে যখন ক্লাস 11-12-এ উঠে যাচ্ছে যখন, তখন আপনি তাকে জিজ্ঞেস করবেন
স্বাধীনতা মানে কি, তখন কিন্তু সে বলবে স্বাধীনতা মানে শুধু জিলিপি খাওয়া নয়, এই দিন আমাদের বীর শহীদরা শহীদ হয়েছিলেন বলে আজকের দিনটা আমরা দেখেছি। অর্থাৎ বয়সের সাথে সাথে তাদের থিঙ্কিংটা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আপনি আত্মীকরণ গুড, তথ্য ভান্ডারটা বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পারলাম। একটা বাচ্চাকে আপনি যদি সততা কাকে বলে জিজ্ঞেস করেন, ক্লাস 3 বাচ্চাকে 4 বাচ্চাকে বলতে পারবে, কিন্তু বয়সের সাথে সাথে যখন তার অ্যাডোলেসেন্স সময় হয়ে যাচ্ছে, কৈশোর কালে চলে যাচ্ছে, তখন কিন্তু তাদের এই বোধগম্যতাগুলো হয়ে যাচ্ছে। ক্লিয়ার কনসেপ্ট? কি হলো? ঠিক আছে, এ পর্যন্ত ডাউট আছে কার? হ্যাঁ লিখুন। আচ্ছা, এইটা না একটু ভুল হয়েছে। হ্যাঁ, বয়সকালটা আমি একটু আরেকটু লিখে দিচ্ছি, একটু টেকনিক্যাল ভুল হয়েছে আমার। এটাও 2 থেকে 7, 2 থেকে 7, এটা হচ্ছে 7 থেকে 11, এটা হচ্ছে 11 থেকে 18, এটা 7 থেকে 11, এটা 11 থেকে 18। এটা একটু আমার টেকনিক্যালি বলতে ভুল হয়েছে। আপনাদের আমি একটা 5 পেজের চার্ট দিয়ে দেবো, পুরো কোন থিওরির প্রবক্তা কে, বুদ্ধির কে কে, সেগুলো ওখান থেকে পড়ে নেবেন, প্রবক্তাগুলো পেয়ে যাবেন। আমি বেসিক বেসিক জায়গাগুলো একটু ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি, ঠিক আছে? কোন ক্লাসটা? রেকর্ডিং হচ্ছে তো? হুম, যাবো ক্লাসে, যাবো, অনেক টপিক আছে। মানে এই জায়গাগুলো বেসিক না বুঝলে আপনি ক্লাসটাকে ভালো করে নিতে পারবেন। মানে ইন্টারভিউ শুরুতে আপনাকে কি করতে হবে, কনসেপচুয়াল জায়গায় করতে হবে। আপনাকে শুরুতে কিন্তু জিজ্ঞেস করবেন আপনার ইন্ট্রো দিন, আপনার সম্পর্কে বলুন, তারপরেই কিন্তু জিজ্ঞেস করবে সাবজেক্টিভ জায়গা থেকে, তারপরেই কিন্তু জিজ্ঞেস করবে ক্লাসরুম ম্যানেজমেন্ট থেকে, তারপরেই কিন্তু জিজ্ঞেস করবে পেডাগজিক্যাল জায়গা থেকে। তাহলে আপনাকে পুরো এনভায়রনমেন্টটা সেট আপ করতে হবে, প্রথমত মাইন্ডসেট থেকে, পুরো মাইন্ডসেট ক্লিয়ার রাখতে হবে। জায়গা যেখান থেকে হোক, উত্তর দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার কনফিডেন্স লেভেল, আপনার টকিং পাওয়ার, আপনার মৃদু হাসি, আপনার এক্সপ্রেশন, এগুলো কিন্তু সব সময়ের জন্য আপনাকে তৈরি থাকতে হবে। আপনি জানেন না আপনার ইন্টারভিউ বিকেলের দিকে হবে কিনা। আপনার এরকম হতে পারে, আমি অনেক জনের কাছে এটা শুনেছি যারা দিয়ে এসেছে, যাদের শুরুর দিকে ইন্টারভিউ এর টাইম, তাদের দিক কিন্তু বেশি বেশি করে কোশ্চেন করা হয়, শেষের দিকে কিন্তু তাদের ক্ষেত্রে খুব ক্যাজুয়ালিটি, টায়ার্ডনেস তাদের মধ্যে তৈরি হয়ে যায়। ঠিক আমরা যখন নিজেদের বাড়িতে দেখবেন খাতা দেখতে গিয়ে, অন্য কোনো কাজ করতে গিয়ে যেটা করি, শুরুর দিকে খুব এফার্ট দিই, শেষের দিকে কিন্তু একটা টায়ার্ডনেস কাজ করে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার এক্সপ্রেশনে ওই জিনিসটাকে আনা যাবে না। আপনাকে কিন্তু সব সময়ের জন্য বডি ল্যাঙ্গুয়েজটাকে দুর্দান্ত রাখতে হবে, পজিটিভ অ্যাপ্রোচটাকে রাখতে হবে। এবার আমরা পড়বো লার্নিং আর টিচিং, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। বলুন তো কাকে টিচিং বলি আর কাকে লার্নিং বলি? বাংলায় লিখে দিচ্ছি আমি একটু। হ্যাঁ, শিখন কাকে বলে আর শিক্ষণ কাকে বলে? শিক্ষণ মানে যেটা কাউকে যেটা আমরা শিখাই, মানে শিক্ষণ মানে শেখা, শিক্ষণ মানে শেখানো, আর একটা শেখা, একটা শেখানো, আর কিছু? এক কথাই হয়েছে উত্তরটা, শেখা শেখানো। আর একটু ইলাবোরেট করবেন কেউ? দেখুন, সব থেকে বেশি যে উত্তরটা আমি শুনি সেটাও বলি, যেটা আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন, সেটা যে শিক্ষার্থীরা যেটা শেখে সেটা লার্নিং, আর শিক্ষক যেটা শেখায় সেটা হচ্ছে টিচিং। এইটাই কিন্তু সবাই উত্তরেও বেশিরভাগ দেখেছি আমি বলে, কিন্তু এটা অ্যাকচুয়াল নয়। এটা যদি অ্যাকচুয়াল হতো তাহলে দেখুন আমরা অনেক কিছুই শিখে থাকি। আপনারা নিজেরাই দেখুন, অনেক কিছু সব উত্তর কি টিচারের কাছ থেকে শেখেন? জানেন, বই থেকে কিছু পড়েন না, ইন্টারনেট থেকে কিছু জানেন না, তো সেটা লার্নিং না টিচিং? সেটা একদিক থেকে লার্নিং, একদিক থেকে টিচিং। তাহলে মূল ভয়েস অফ টোনটা কি হবে? যে প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা কোনো তথ্যকে গ্রহণ করে থাকি, সেই গ্রহণ করার প্রসেসকে বা প্রক্রিয়াকরণকে বলা হয় লার্নিং। আর যে প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা কোনো তথ্য দিয়ে থাকি,
একটা গ্রহণ করা আর একটা দেওয়া, যেটা আপনি অন টাইপ অফ বললেন যে শেখা আর শেখানো। শেখা মানে গ্রহণ করাই হচ্ছে, আর শেখানো মানে কিছু দেওয়াই হচ্ছে। তাই লাইনটাকে একটু ইলাবরেট করবেন। যে প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা কোনো তথ্য গ্রহণ করে থাকি সেটাকে বলা হয় শিখন। যে প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা কোনো তথ্য দিয়ে থাকি তখন সেটাকে বলা হয় টিচিং। ক্লিয়ার কনসেপ্ট? লার্নিং এর বলুন। আমরা কোনো তথ্য দিয়ে থাকি। শিখনের যদি এবার আমরা অ্যাকচুয়াল বুকিস্ট সংজ্ঞা দেখি, এটা তো লার্নিং আর টিচিং এর ডিফারেন্স করতে গিয়ে আমি সংজ্ঞাটা বললাম। অ্যাকচুয়াল যদি আমরা ডেফিনেশন বলি তাহলে শিখন কাকে বলবো? অতীত অভিজ্ঞতা। অনেক সময় জিজ্ঞেস করে শিখন কাকে বলে বলুন তো? অতীত অভিজ্ঞতা, প্রশিক্ষণ ও অনুশীলনের ফলে আচরণের পরিবর্তনকেই শিখন বলে। আমি একটু লিখে নিই, হ্যাঁ, তাহলে আমার একটু এ করতে সুবিধা হবে। শিখনের কিছু লার্নিং থিওরিজ রয়েছে। এটা তিনজন মনোবিদের নাম, কোফকা, কোহলার, ওয়ার্দিমার। নাম শুনেছেন? হ্যালো, ওয়ালাইকুম সালাম। এই তো বহরমপুরে। না না, বাড়িতে আছো? এসে কথা বলি সন্ধ্যাবেলায়। ঠিক ঠিক আছে। আর একটা কি আছে? ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, আর একটা সরি।
সক্রিয় অনুবর্তন তত্ত্ব। ডিসকাশন মেথড। ব্যাস এটুকুই একটু ডিসকাশন করে দিই, হয়েছে? ওটা একদিকে লিখেছি টিচার সেন্ট্রিক মেথড, আর একটা লিখেছি স্টুডেন্ট সেন্ট্রিক মেথড। কোনটা কখন আমরা ইউজ করবো অ্যাজ এ টিচার? আমরা তো সবগুলোকে তো টিচার সেন্ট্রিক বলি না, সবগুলোকে স্টুডেন্ট সেন্ট্রিক বলি। কোনটাকে কেন বলি আর কোনটাকে কখন অ্যাপ্লাই করা উচিত সেটা আমাদেরকে একটু জানতে হবে। দেখুন, শিখনের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা হচ্ছে অতীত অভিজ্ঞতা, প্রশিক্ষণ ও অনুশীলনের প্রভাবে কি হতে হবে? যতক্ষণ না আচরণের পরিবর্তন হবে, অর্থাৎ মডিফিকেশন অফ বিহেভিয়ার হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু শিখনটা হবে না। অর্থাৎ শিখন হতে গেলে যেমন অতীত অভিজ্ঞতা থাকতে হবে। ফর এক্সাম্পল, আপনি ধরুন স্কুটি চালাতে শুরু করবেন বা স্কুটি চালানো শিখবেন। এই স্কুটি চালাতে গিয়ে আপনার সাইকেল চালানোর অভিজ্ঞতা আপনাকে হেল্প করবে না করবে না? করবে। তাহলে সার্বিকভাবেই কিছু যখন আমরা নতুন কিছু শিখতে যাই, শেখার পেছনে যে জিনিসগুলো কাজ করে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অতীত অভিজ্ঞতা, অনুশীলন, প্রশিক্ষণ। দেখবেন আমাদের ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে একটা কথা খুব বলা হয়, যত বেশি প্র্যাকটিস করব তত বেশি ভালোভাবে রপ্ত করতে পারবো। অর্থাৎ আমাদেরকে সেই জায়গাটা কিছু শিখতে গেলে অতীত অভিজ্ঞতা, প্রশিক্ষণ এগুলো দরকার। এবং এগুলো থাকলেই হবে না, আমাদের আচরণের পরিবর্তন হতে হবে। আচরণের পরিবর্তন মানে কিছু শেখার আগের যে নলেজ আর কিছু শেখার পরের যে নলেজ, সেটার বৃদ্ধিকরণ হওয়া। এই অর্থে এখানে আচরণের পরিবর্তন বলা হচ্ছে। আপনাদের সিলেবাসের লার্নিং এর কিছু থিওরিজ রয়েছে, যেটা শুরুতেই যেটা রয়েছে মনে রাখার জন্য পি ফর পি, ট্রিক মেনটেন করুন। এখানে প্যাভলভ প্রাচীন অনুবর্তন আমি বাংলায় লিখে দিয়েছি। ক্লাসিক্যাল কন্ডিশন মনে রাখা খুব কঠিন, তাই দেখবেন বাংলাতেও যেহেতু কোশ্চেন অনেক সময় জিজ্ঞেস করে, তাই বা এমনিতেও যদি জিজ্ঞেস করে শিখনের কয়েকটি তত্ত্বের নাম করুন। প্যাভলভের প্রাচীন অনুবর্তন, এস ফর এস, স্কিনারের সক্রিয় অনুবর্তন। ক্লিয়ার কনসেপ্ট? গেস্টলবাদী মনোবিদের তিনজনের নাম আপনাদের পড়তে বলা হয়েছে, একটা হচ্ছে কোফকা, একটা হচ্ছে কোহলার, আর একটা হচ্ছে ওয়ার্দিমার। ঠিক আছে? এই গেস্টাল শব্দের অর্থ হচ্ছে কাঠামো বা অবয়ব। গেস্টাল শব্দটা হচ্ছে জার্মান শব্দ থেকে এসেছে। কিছু লার্নিং ডিসএবিলিটি রয়েছে, আমরা ক্লাসরুম সিচুয়েশনে দেখি ছেলেমেয়েদের বিভিন্ন রকমের সমস্যা রয়েছে। এগুলোকে মনে রাখার প্রথম কৌশল হচ্ছে লেক্সিয়া মানে কি? লেসন। হ্যাঁ, গুলিয়ে যাবেন না। লেসন মানে কি? লেক্সিয়া মানে এল ফর লেসন, পঠন। গ্রাফিয়া, গ্রাফিক্স মানে লিখন। একদম ট্রিক্স মেনটেন করুন। এটা হচ্ছে ডিসক্যালকুলিয়া, ক্যালকুলেশন। ক্যালকুলেশন কোথায়? গণিতে। আর একটা আছে, ওটা বোধহয় ফিজিক্যাল কোনো মোটর সমস্যা, অ্যাপিসিয়া। এটা আপনাদের সিলেবাসে নেই, তো আমি জানিয়ে রাখছি। কোনো শারীরিক কোনো সমস্যা থাকলে, অঙ্গজনিত অক্ষমতা,
অ্যাপিসিয়া, অ্যাপিসিয়া। এটা ওই নেট সেটের ক্ষেত্রে অনেক সময় দিয়ে দেয়, আমি তাও দিয়ে দিলাম। অনেক সময় ডান দিক বাম দিক এর জন্য করে, ইনফরমেশনের জন্য অন্তত জেনে রাখুন। শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ জনিত অক্ষমতা, অঙ্গজনিত করেছি, ওটা অঙ্গ প্রত্যঙ্গ। দেখুন, টিচার সেন্ট্রিক আর স্টুডেন্ট সেন্ট্রিক। একটা ক্লাসরুম সিচুয়েশনে আমরা দুই ধরনের মেথোডোলজি অ্যাপ্লাই করি অ্যাজ এ টিচার। আপনি ক্লাসে গেলেন, আপনারা যখন শিক্ষার্থী ছিলেন তখন একটা জিনিস তো খেয়াল করেছেন যে কিছু টিচার থাকতেন যে তারা আসতেন, অনর্গল বলতেন, বলে চলে যেতেন। শিক্ষার্থীদের একটা ন্যূনতম ফিডব্যাক নেওয়ার প্রয়োজন মনে করতেন। এরকম অনেকেই করেন। এটাকে কি মেথড বলে? লেকচার মেথড। যেমন আমরা বিভিন্ন রাজনৈতিক মঞ্চে কি দেখি, কিছু নেতা এলেন, বক্তব্য দেন, বক্তব্য দিয়ে হাততালি নেন, কিন্তু কোনোদিন দেখেছেন দর্শকদের কাছ থেকে কোনো প্রশ্ন নেন? যদি প্রশ্ন নিতেন তাহলে মেথডটা কি হয়ে যেত? ডিসকাশন মেথড। বক্তৃতা পদ্ধতির সাথে ডিসকাশন মেথডের এটুকুই ডিফারেন্স যে এখানেও কোনো বিষয়কে সামনে রেখে প্রথমে বলা হয়, বলার সাথে সাথে শিক্ষার্থীদের কোনো জায়গায় জিজ্ঞাস্য থাকলে তারা সেটা করতে পারে। অর্থাৎ বক্তৃতা পদ্ধতিতে বক্তাই বলে যাবেন, আলোচনা পদ্ধতিতে বক্তা এবং শ্রোতা উভয়ে বলার স্বাধীনতা পায়। ক্লিয়ার কনসেপ্ট? নেক্সট হচ্ছে কি, বলুন। শিক্ষণের সংজ্ঞা, যে প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা কোনো তথ্য কি করে থাকি, দিয়ে থাকি, তাকে শিক্ষণ বলে। ঠিক আছে? ডেমনস্ট্রেশন মেথড। ডেমনস্ট্রেশন মেথড মানে জানেন, এটা আজকের দিনে সব থেকে বহুল প্রচলিত পদ্ধতি। যদি পরীক্ষায় কোনো জায়গায় দেখেন বা জিজ্ঞেস করে যে বলুন তো আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষায় সব থেকে বহুল প্রচলিত শিক্ষা পদ্ধতির নাম কি? ডেমনস্ট্রেশন মেথড। ডেমনস্ট্রেশন মেথড মানে আমরা বলি না যে কি বলুন, ডেমো দেওয়া। ডেমো মানে কি? একটা বিষয়কে খুব সুন্দরভাবে উপস্থাপন করা। আমি যে আপনাদের পড়াচ্ছি, পড়ার পাশে পাশে বোর্ডক ইউজ করছি, কোনো টিচিং এড ব্যবহার করছি। টিচিং এড মানে কি? শিখন প্রদীপন, প্রদীপন বা উপকরণ। দেখ, আমি চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, চার্ট, মডেল, যে কোনো কিছু ইউজ করছি। কেন করি আমরা এগুলো ইউজ? যাতে করে ক্লাসটাকে আরো ভালোভাবে পড়ানো সম্ভব। ঠিক আছে? নেক্সট হচ্ছে সেমিনার। সেমিনারে দেখবেন আগে থেকে একটা টপিক ফিক্সড করে দেয়। আমি টিচার, আমি বলে দিলাম এই টপিকটাই পড়ে আসতে হবে। এবার দেখা গেল আপনার মনে হচ্ছে যে না স্যার, এই টপিকটা এরকম করলে আরো ভালো হতো, কিন্তু এখানে শিক্ষার্থীদের মতামত নেওয়া হয় না। তাই সেমিনার মেথডটাও ওয়ান টাইপ অফ টিচার সেন্ট্রিক। প্রজেক্ট মেথড। প্রজেক্ট মেথডটা কেন স্টুডেন্ট সেন্ট্রিক? তার কারণ আমি একটা টপিক দিয়ে দিই বা টিচারেরা দিয়ে দেয়, স্টুডেন্টরা নিজেদের মতো লেখে। এটা আলাদা কথা যে ছেলেমেয়েরা অন্যজনের কপি পেস্ট করে, সেটা তো আর আপনি ইন্টারভিউয়ে বা পরীক্ষাতে তো বলতে পারবেন না। আপনাকে বলতে হবে এখানে শিক্ষার্থীদের নিজেদের স্বাধীনতা, নিজেদের মতো করে নিজেদের স্কিলটাকে ডেভেলপ যাতে করতে পারে, তার জন্য প্রজেক্ট মেথডটা আসলে দেওয়া হয়। এটা একটা উদ্দেশ্য প্রজেক্ট মেথডে। মিসইউজ করা হয় সেটা আলোচনার বিষয় না, সেটাকে আমরা নেগেটিভ আলোচনা এখানে করব না। টিচারের এবার কিছু রয়েছে, ফেজ রয়েছে। এটা থেকে অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়। আমি জাস্ট তিনটে ফেজের কথা বলবো। ফেজেস অফ টিচিং। জাস্ট আমি লিখে জাস্ট ব্যাখ্যা করে দিচ্ছি। প্রিঅ্যাক্টিভ ফেজ, ইন্টারঅ্যাক্টিভ ফেজ, বাংলায় লিখবেন, লিখে দেবো, আমি মুখে বলে দিচ্ছি। গুড। পূর্ব পরিকল্পনার প্রক্রিয়া, প্রাক সক্রিয়র প্রক্রিয়া, পরেরটা লিখুন সক্রিয়তার প্রক্রিয়া নয়, সক্রিয়তার স্তর। আপনার এটা আমিও বলে দিয়েছি। এটা হচ্ছে পোস্ট অ্যাক্টিভ ফেজ, উত্তর সক্রিয়তার স্তর।
আরেকটা রয়েছে সুন্দর জিনিস, সেটাও আপনাদের ক্লাসরুমে মেনটেন করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, একটু ভালো করে শুনবেন যখন বোঝাবো। লেভেলস অফ টিচিং পড়েছেন নাকি এগুলো? ডিএলএড এ পড়েছেন? ঠিক আছে, আমি বলে দিই। এক সেকেন্ড। লিখে নি। হয়েছে? এটার প্রবক্তাগুলোর নামটা আমার একটু কনফিউশন আছে, হ্যাঁ। খুব সম্ভবত মরিসন, একটু কারণ ইন্টারনেট আমার মোবাইলের ইয়ে হয়ে গেল, একটু দেখে নিন তো। হ্যাঁ, পূর্ব সক্রিয়তার স্তর। এই তিনটে নামই আমার মনে পড়ছে, একটু আপনারা ভেরিফাই করে নিন। হ্যাঁ, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, এগুলো গুগলে কি তারপর একটা বলুন। ইন্টারঅ্যাক্টিভ সক্রিয়তার স্তর বলছি আমি, হ্যাঁ। উত্তর সক্রিয়তার বা পরবর্তী সক্রিয়তার স্তর, প্রি ওটা হলে ওটা পোস্ট হবে। বলবো, দেখুন, আপনি ক্লাসে গেলেন, পড়া শুরু করে দিলেন, ক্লাস থেকে বেরিয়ে চলে এলেন, ক্লাস শেষ হয়ে গেল, এটা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম শৈলী রয়েছে। যেমন একটা বাক্য গঠনের ক্ষেত্রে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আমরা একটা সিকোয়েন্স বা একটা ব্যাকরণ মেনটেন করি, তেমনি কিন্তু একটা ক্লাসরুমের একটা কিন্তু সিচুয়েশন রয়েছে। আপনি গেলেন, পড়িয়ে চলে এলেন, তা করলে হবে না। তো বিভিন্ন শিক্ষাবিদগণ শিক্ষকের বিভিন্ন স্তর অনুযায়ী তিনটে স্তরে ভাগ করেছেন। অর্থাৎ আপনি ক্লাসে কিছু পড়াতে যাবেন, শুরুতে আপনাকে কি করতে হয়? প্রি অ্যাক্টিভ, এটাকে বলা হয় পরিকল্পনার স্তর। অর্থাৎ আগামী কালকে আপনি ক্লাসে কি পড়াবেন তার পরিকল্পনাটা আজকেই থাকবে, ঠিক আছে? অর্থাৎ আপনি কি পড়াবেন সেটার কিন্তু ধারণাটা আপনাকে আগে থেকেই করতে হবে। আপনাকে বলবে যে আপনি ক্লাসে গিয়ে শুরুতে কি করবেন, আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে, তখন কিন্তু আপনাকে উত্তর বলতে হবে। সেকেন্ড হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ফেজ। আপনাকে কিন্তু ক্লাসে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত কি চলছে? প্রি অ্যাক্টিভ। অর্থাৎ আগামী কালকে ক্লাসে যাওয়ার আগে পর্যন্ত যা যা ভাবনা সেটা প্রি অ্যাক্টিভ। যেই ক্লাসটা শুরু করলেন, ক্লাস শুরু থেকে শেষ করলেন, সেটা কোন ফেজ? ইন্টারঅ্যাক্টিভ। ক্লাসটা শেষ হয়ে গেল, ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর
তোমরা আজকে বুঝেছো যেটা আমি পড়িয়েছি? তোমাদের কোথাও জিজ্ঞাসা আছে? আচ্ছা, আজকে যেটুকু তোমাদের পড়ালাম সেটুকুর উপরে তোমাদের একটা আজকে কুইজ করছি, সেটুকু একটু তোমাদের কাছে জেনে নিচ্ছি কতটুকু তোমরা বুঝেছো। এই মূল্যায়ন করার পদ্ধতিটা, এই প্রতিক্রিয়া নেওয়ার পদ্ধতিটা কোন ফেজে পড়ছে? পোস্ট অ্যাক্টিভ। তাহলে আপনার ক্লাসে গিয়ে 3টে ফেজ মেনটেন করতে হবে আপনাকে। আপনি কালকে হুড়মুড়িয়ে ক্লাসে চলে গেলেন, আগের পড়ার সাথে আজকের পড়ার কোনো সাযুজ্যতা নেই, এটা একটা টিচিং ইথিক্সকে ভায়োলেট করছে, আপনার শিক্ষকতার পেশার স্কিল এবং নিয়মাবলীকে এটা ভঙ্গ করছে। আপনার প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিসের রুলস রেগুলেশন অ্যাটাচ থাকবে। শুধু তাই নয়, এবার আপনি ক্লাসে গিয়ে ছেলে মেয়েদেরকে কখন কি লেভেলে পড়াবেন। আমরা একটা যদি কোশ্চেন পেপার দেখি, আমরা যখন স্কুলে পড়তাম, সেই স্কুলে পড়তে গিয়ে দেখেছি একটা কোশ্চেনে কি হয়, কোনো সময় দেখেছি শুরুতে কোশ্চেন পেপারের কিছু প্রশ্ন থাকে 2 নম্বরের বা 1 নম্বরের, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। ধরুন প্রশ্ন থাকলো পলাশীর যুদ্ধ কত সালে হয়, এটার কি দ্বিতীয় কোনো উত্তর আছে? দিস ইজ কল মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল। কিছু প্রশ্ন